যা প্রাকৃতিক দৃশ্যের সাথে মুগ্ধ করে, মানুষের চোখকে খুশি করে, প্রচুর ইতিবাচক আবেগ নিয়ে আসে। বছরের যে কোন সময় প্রকৃতির সৌন্দর্য অনন্য। বসন্ত জাগ্রত করে বাঁচার আকাঙ্ক্ষা ও ভালোবাসা। ফুল ফুটেছে, তুষারপাতের নিচ থেকে প্রথম ফুল ফুটেছে। ধীরে ধীরে গাছগুলো সবুজ পোশাকে সেজেছে। পাখির গান সর্বত্র শোনা যায় এবং ফুলের গাছ থেকে সুগন্ধ শোনা যায়। এই সমস্ত আনন্দ দেয়, অনুপ্রেরণা দেয়, নতুন ধারণা নিয়ে আসে, জীবনকে অর্থ দিয়ে পূর্ণ করে। এভাবে কেটে গেল তিনটি বসন্ত, তিনটি বছর। 3 বছরে পাল্টেছে অনেক কিছুই। পাল্টেছে তার রূপ সৌন্দর্য, কিন্তু পাল্টানি জাঙ্কুকের প্রতিও ভালোবাসা, যেটা শুধু বেড়ে চলেছে দিনকে দিন। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাকতব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গানটা শেষ করে চোখ জোড়া খুললতে পেটে থাকা জাঙ্কুকে হাতটাকে আরেকটু শক্ত করে ধরে মুচকি সে বলে ওঠে, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে মিস্টার জিয়ান। জাঙ্কুকের কাঁধে থুতনি থেকে গান শুনছিল চোখ বন্ধ করে। সে অবস্থাতে বলল, না আসলে কি এত সুন্দর গলায় গানটা শুনতে পেতাম। গালপট্টি করে হাসলতে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলল, বসন্তের প্রথম দিন আজ, প্রথম ভোর, তাই তো নামাজটা পড়ে প্রকৃতির মায়ে আটকে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম মসজিদের বাইরে। বাহ, আজ জামাতের সাথে শেষ করলাম নামাজ। চোখ খুলে জাঙ্কুক হেসে বলল, হ্যাঁ, তুমি ডাক না দিলে উঠতে পারতাম না। ধন্যবাদ আদরিনী, আমাকে জানানোর জন্য। বন্ধুকে ধন্যবাদ দিতে হয় না, হাসলে জাঙ্কুক। তোকে নিজের দিকে ঘুরিয়ে কপালে গভীর চুম্বন এঁকে বলল, আজকের দিনটা সুন্দর না? ভীষণ। হালকা শীত, কুকলের ডাকের সাথে ভরে মিষ্টি গন্ধ, সাথে শিশিরের টুকটাক ফোঁটা। ইস, কত মহলারানো কুয়াশা। আকাশের দিকে তাকিয়ে বলছিল তে, জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে কথাগুলো শুনছিল। আস্তে করে বলল, কত সুন্দর করে তুমি কথা বলো আদরিনী। এত মায়া কেন তোমার মাঝে? তে জাঙ্কুকের দিকে তাকিয়ে হেসে বলল, কারণ আপনার মাঝেও ভীষণ মায়া। তবুও তো মন গলে না আমার জন্য। তে মুখ টিপে হাসলো, চোখ এড়ায় না জাঙ্কুকের। টেন নাক টেনে বলল, ছোট্টতে কিন্তু বড় হয়ে যাচ্ছেন, তা এখন বন্ধু থেকে বউ হওয়ার চেষ্টা করা উচিত না তার? তে মুখ ভেঙচি কাটলো, রেল ধরে বলল, মোটেও না, বন্ধুই ঠিক আছে। জাঙ্কুকের কানের কাছে নিজের ঠোঁট লাগিয়ে বলল, তোমার মায়ের যে বড্ড পোড়ায়। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, অপেক্ষার ফল মিষ্টি হয় জানেন না? বলে হেসে বলল তে। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে বলল, 3 বছর যাবত তো সেটাই করছি। তে জাঙ্কুকের মজা নিতে বলল, ইস, বিয়ের সময় তো খুব বলেছিলেন বাবা নাকি 14 বছরের ছোট মেয়েকে আপনার ঘরে ঝুলিয়ে দিচ্ছে। জাঙ্কুক মুখ ফুলিয়ে বলল, যবে থেকে বাবা তোমায় এটা বলেছে তবে থেকে তুমি আমাকে এটা নিয়ে খেপাচ্ছ না, মানে বুঝলাম না আমি। তে হু হু করে হেসে উঠল। জাঙ্কুককে যখন এই কথাটা বলে তখন জাঙ্কুক মুখ ফুলায়, বেশ দেখতে লাগে তাকে। তে যেন বারবার ডুবে যায় তার মধ্যে। তের হাসি দেখে জাঙ্কুক কোমর জড়িয়ে ধরল, কালে ঠোঁট লাগিয়ে বলল, আমি কি জানতাম যে এই বাচ্চা মেয়ের হাসি দিয়ে আনা হব? আমি কি জানতাম যে এই বাচ্চার মায়ে আটকে যাব? নাকি জানতাম যে এই আদরিনী তার আদর পেঁচিয়ে ফেলবে আর নিজেকে আমার মনের মধ্যে বসিয়ে ফেলবে, একদম আমার মনের রাজ্যের রানী হয়ে আমারই প্রাণ হয়ে যাবে, যাকে ছাড়া এক মুহূর্ত থাকা আমার পক্ষে অসম্ভব। এমনকি ভাবতেও পারি না তোমাকে ছাড়া একটা দিন না দেখে থাকবো কি করে। বরাবরের মতো জাঙ্কুকের কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। জাঙ্কুক এরকম কথা প্রায়শই বলে, এক এক দিন এক এক রকম কথা বলে, আর সব টেকে নিয়ে তের মধ্যে সীমাবদ্ধ সে। তে মনে মনে ভাবে, ওনার কথাগুলো শুনলে নিজেকে আসলে রানী মনে হয়। ওনার কাছে আমি সুন্দর, ওনার রাজ্যের রানী, আর কি চাই আমার? থেকে চুপ থাকতে দেখে জাঙ্কুক আবার বলতে শুরু করলো,
আগেতে তো বাচ্চা ছিল, সে বাচ্চা মুখ কিউটনেসে পাগল হয়েছিলাম, আর এতে তো মুগ্ধ হয়েছি। ভালোবাসা আছে চোখে, কিছুই পাল্টায়নি, পাল্টেছে শুধু তের বয়সটা আর তের হাইটটা। আমার তো কিন্তু আমারই আছে, আমার কিউটের ডিব্বাতে। হাসলোতে জাঙ্কুর মাথার চুল ঝাঁকিয়ে বলল, আপনার চোখ জোড়া সুন্দর, তাই আপনার কাছে আমি সুন্দর। সাথে সাথে জাঙ্কুরের জবাব, আমার কাছে তোমার ব্যক্তিগত সুন্দর, তোমার রূপে নয়, তোমার গুণে অন্ধ আমি। রূপে তো আগেই মেরে ফেলেছ, এখন শুধু ঘায়ে মলম লাগানো বাকি। বুঝতে পেরে লাজুক হাসলোতে নিচের দিকে তাকিয়ে বলল, সূর্য উঠছে, চলুন দেখি। জাঙ্কুরতে ঠোঁট নিতে উঁচু করে আবারও চুমু খেলো কপালে। চোখ বন্ধ করে ফেললোতে। যতবারই জাঙ্কুরদের কপালে চুমু খায় ততবারই আলাদা একরকম ফিলিং হয়, যেন এই প্রথম তাকে স্পর্শ করেছে। চুমু খেয়ে আকাশের দিকে তাকালো জাঙ্কুক, তেও সেদিকে তাকালো। সূর্য উঠছে, এক নতুন সূর্য। জাঙ্কুকটার দিকে তাকিয়ে বলল, বসন্ত এসে গেছে। বাগানে হাঁটাহাঁটির পাশাপাশি গাছগুলোতে পানি দিচ্ছিল তে, সাথে গুনগুন করছিল। মাথার ঘুমটাটা ভালো করে টেনে গোলাপ ফুলগুলো ছুঁয়ে বলতে লাগলো, কেমন আছো তোমরা? এভাবে আরো অনেক কিছুই বলতে লাগলো, সাথে গাছগুলোকে ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ একটা হলুদ রঙের কাঠ গোলাপ দেখে সেটাকে ছিঁড়ে নিল, মুচকি হেসে বলল, আজ বসন্ত উপলক্ষে এটা আমি মিস্টার জিয়ানকে দেবো, ভীষণ খুশি হবেন উনি। ভেবে ফুলটার গন্ধ নিতে লাগলো। আচমকা কেউ পেছন থেকে কাঁধে হাত রাখতে তে ভাবলো এটা হয়তো জাঙ্কুক, তাই পিছনে ঘুরে ফুলটা এগিয়ে দিয়ে বলল, মিস্টার জিয়ান, এটা আপনার জন্য। সাথে সাথে সামনে থাকা লোকটা ফুলটা হাতে নিয়ে বলল, ধন্যবাদ। মুখের হাসিটা মিলিয়ে গেল তের। এই লোকটাকে তো সে চেনে না। তে ভ্রুকুচকে বলল, এক্সকিউজ মি, কে আপনি? আর এইভাবে আমার ফুলটা নিলেন কিভাবে? তুমি তো বললে মিস্টার জিয়ান, এটা আপনার জন্য। আপনি মিস্টার জিয়ান না, বুঝছেন? ফুলটা ফেরত দিন। লোকটা দিল না, তের দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আমি ইয়োনো। আপনি বুঝে আমাদের বাসায় বেড়াতে এসেছেন? যেন আকাশ থেকে পড়লো তে, চোখ মুখ শক্ত হয়ে গেল, কথাগুলো দলা পাকিয়ে যাচ্ছে। ইয়োনো নামটা যে ভুলবার নয়, কম কথা শুনতে হয়নি এই নামটার জন্য। থেকে চুপ থাকতে দেখে হাতটা নামিয়ে নিল ইয়োনো। তের দিকে ঝুঁকে বলল, ইউ আর রিয়েলি ভেরি বিউটিফুল। তে তাচ্ছিল্য হাসলো ইয়োনোকে উদ্দেশ্য করে বলল, আপনি বুঝি এসব বেশি গুরুত্ব দেন? হ্যাঁ, একদম। আমার এমন মেয়ে ছাড়া চলেই না। আর তোমার কথা বলি তো, বলে চুপ টিপ মারলো ইয়োনো। তে ইয়োনো চলে যাওয়ার কারণটা জানতে হতো, তাই কথাগুলো সহ্য করে তে সামনের দিকে এগিয়ে বলল, তো বিয়ে নিশ্চয় করেছেন? আই না, বিদেশে ছিলাম এতদিন একজনের সাথে লিভ টুগেদারে, আজ 4 বছর পর ফিরলাম। এখানে অবশ্য একজন গাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, আমার এসব পছন্দ না, তাই পালিয়ে গেছিলাম। পুরোটা এবার বুঝতে পারলো, বাঁকা হেসে বলল, আচ্ছা ভালো, কিন্তু তুমি কে বলো তো? আমরা বাসে এইভাবে বাগানে কি করছো? পরিচয় কি যায় আসে? মনে থেকে ভালো করে পরখ করে হেসে বলল, সেটাই, পরিচয়টা বড় বিষয় না, সৌন্দর্যটাই আসল। তুই কিছু না বলে আরেকটা কাঠ গোলাপ ছিঁড়ে নিল। তারপর ইউনোর দিকে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বাড়ির ভিতরে ঢুকে পড়ল। পিছন পিছন ইউনো এলো। তার জানতেই হবে এই মেয়েটার পরিচয়, যার উপরে পাগল হয়েছে সে। আজ অব্দি এমন মেয়ে দেখেনি সে। মনে মনে ভাবছে, নিজের বাড়িতে এত ভালো প্রোডাক্ট আছে জানলে কবে বাড়িতে চলে আসতাম। ইউনোর ভাবনার মাঝে কেউ একজন বলে উঠল, দাঁড়াও। বলাটা চিন্তা করে দাঁড়িয়ে পড়লো ইউনো। ঠোক গিলে বাবাকে উদ্দেশ্য করে বলল, আসলে বাবা। আরে ইউনোকে বলতে দিলেন না, কড়া গলায় বললেন, এ বাড়িতে তোর জায়গা নেই, তোর জন্য আমার সম্মানে আঘাত লেগেছে, তোর জন্য আমার বাড়ির দরজা বন্ধ। ইয়োনো আইনকে বোঝানোর চেষ্টা করে বলল, বাবা বোঝার চেষ্টা করো প্লিজ, আমি এসব গ্রামের মেয়ে পছন্দ করি না, তোমাকে বুঝতে হবে বিষয়টা। আমাকে বোঝানোর চেষ্টা করিস না ইয়োনো, তুই এই মুহূর্তে বের হয়ে যা, বাবার বাড়িটা আমার অধিকার আছে। আইন তাচ্ছিল্যের সাথে বললেন, যে নিজের বাবার সম্মান নষ্ট করে তার আবার অধিকার? ইয়োনো মাথা নিচু করে ফেললো। এই মুহূর্তে বাবার কাছে ক্ষমা না চাইলে বাড়িতে ঠাঁই হবে না। বিদেশে গিয়ে সব টাকার বলে দিয়ে ফেলেছে, এবার ব্যবসা হাত না লাগালে খালি হাতে থাকতে হবে। তাই মাথা না গরম করে আরেমের পা ছুঁয়ে বলল, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। তুই বুঝলেও কি, সেই মেয়েটাকে তো কম কষ্ট দিসনি। আমাকে ক্ষমা করো বাবা। কখনোই না, তুই মাকে কষ্ট দিয়েছিস বাবা, প্লিজ। আরেম মানতে নারাজ। আর ইয়োনো পা ধরে বসে আছে। চিমনা ততক্ষণে রুম থেকে বেরিয়ে এসেছে।
ইউনোকে এভাবে দেখে ভীষণ অবাক সে। হঠাৎ জাঙ্কুকের হাত ধরে সিঁড়ি দিয়ে নামতে নামতে তে বলে উঠল, বাবা মাফ করে দাও ওনাকে। ইউনোকে ক্ষমা করে দেওয়ার কথা শুনে বেশ অবাক হলেন আরেম, এমনকি জাঙ্কুকও বেশ অবাক হলো। তার কানে কাছে মুখ নিয়ে বলল, কি বলছো এসব? সে জাঙ্কুকের দিকে তাকে হালকা হাসলো, তারপর এগিয়ে গেল ইউনোর দিকে। ইউনো বুঝতে পারছে না যে সে কি বলবে। একে তো মেয়েটার পরিচয় দেয় না, তারপর মেয়েটা আইনকে কেন ক্ষমা করতে বলছে? আইন এর মুখের উপর তো কেউ কথা বলতে পারে না, এই মেয়ের সাহস হয় কিভাবে? ইউনো ভাবনার মাঝে বলে উঠল, আপনাকে তো ক্ষমা করা উচিত, সাথে একটা থ্যাংক ইউ পাও না আপনার? মুখুসকে গেল ইউনো, অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের থ্যাংক ইউ? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেন? তে মুচকে এসে জবাব দিল, পালানোর জন্য। ইউনো চোখ মুখ কুচকে বলল, হোয়াট? বাট আপনি আমাকে থ্যাংক ইউ বলছেন কেন? কে আপনি? তে কিছু বলার আগে জাঙ্কুক ইউনোর সামনে দাঁড়িয়ে পড়লো, তার হাত ধরে বলল, ও হলো মিসেস জিয়ন তেয়ান, আমার ওয়াইফ। তে অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক যে আচমকা এটা করবে সেটাও ভাবতেই পারিনি। এদিকে জাঙ্কুকের মনের অবস্থা বুঝতে পেরে ভাবছে, তুমি আমার বউ আর আমারই থাকবে। ইউনোর সামনে এটা না বললে ও যদি আমার থেকে তোমাকে কেড়ে নেয়, এত বড় রিস্ক নিতে পারবো না আমি। এদিকে ইউনো বিস্ময় নিয়ে বলে উঠল, হোয়াট? জাঙ্কুককে বিয়ে করেছিস? জাঙ্কুক কিছুটা ধমকার ভাব নিয়ে বলল, হ্যাঁ। হঠাৎ কেমন করে যেন ইউনো জাঙ্কুকের দিকে তাকালো। ওর নজরে স্পষ্ট রাগ প্রকাশ পাচ্ছে। আসলে তোর মতো মেয়ে যে জাঙ্কুকের বউ, এটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। ইউনো পেছনে ঘুরে বলল, এটা কিভাবে হলো? এটা তো হওয়ার না। ইউনোর কথা শেষ হতে আরেম বলে উঠলেন, কেন হওয়ার না? তুমি যদি এই অসহায় মেয়েকে ছেড়ে বিয়ের আশীর ছেড়ে পালাতে পারো, তবে জাঙ্কুক কেন এই মেয়েকে বিয়ে করে আমার সম্মান বাঁচাতে পারে না? ইউনোর চোখ বড় বড় হয়ে গেল, মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। চারদিকে ঘুরে তাকিয়ে বলল, কি এই সেই মেয়ে? আরেম তাচ্ছিল্য হেসে বলল, হ্যাঁ অবশ্যই। ইউনো কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। বিষয়টা সে মোটেও মেনে নিতে পারছে না। কিভাবে সে হারিয়ে ফেললো তোকে? আজকে ওর থাকতো, যদি না সে পালাতো। ইউনো বাঁধানো গলায় বলল, বাবা এটা ঠিক না। আরেম গর্জে উঠলেন, কোনটা ঠিক না? আমি কি তোমাকে ঠকিয়েছি? পালানোর আগে যদি একবার মেয়ের মুখটা দেখে নিতে, তাহলে হয়তো এমন ভুল করতে না। আবার করতেও পারো, তোমার জানা উচিত। ইউনো মাথা চোখ টেনে বলল, আমি আসলে ভুল করেছি বাবা, এর কি কোনো সমাধান নেই? কথাটা শেষ হতে কেউ কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো জাঙ্কুক। ভীষণ ভয় হচ্ছে তার। সে অবাক হয়ে ফিসফিস করে জানতে চাইল, কি হলো? জাঙ্কুক অসহায় গলায় বলল, ইউনো আমাকে মেরে ফেললো, আমি তোমাকে দিব না। তে মুচকি হাসলো। জাঙ্কুক ভয় মুখের দিকে তাকিয়ে বলল, আমি যাবো না আপনার। আমি ইউনো কথা সাই দিয়ে আরেম বললেন, সমাধান একটা, এদের কাছে ক্ষমা চাও। ইউনো মাথা নিচু করে বলল, বাবা আমি কি দ্বিতীয়বার থেকে পেতে পারি না? আরেম কিছু বলার আগে জাঙ্কুক রেগে বলে উঠল, সাহস কি করে হলো তোর এটা বলার? তে আমার বউ, জিয়ন জাঙ্কুকের বউ, ওকে আমি পাগলের মতো ভালোবাসি বলেও এই চিন্তা মাথায় আনবি না ইউনো। ইউনো এই প্রথম জাঙ্কুক এমন রূপ দেখে ভয় পেয়ে গেল। জাঙ্কুকের রাগ সে আরো দেখেছে, কিন্তু এমন রাগ দেখেনি। ছেলেকে এমন করতে দেখে আরেম বললেন, শান্ত হ জাঙ্কুক, তুই কিভাবে ভাবলি যে আমি ইউনোর কথা সায় দিব? তাছাড়া ও কি ক্ষমার যোগ্য নাকি? ইউনো বাবার দিকে তাকে অসহায় গলায় বলল, কিন্তু বাবা আরেকটা কথা বললে তোর জীব আমি টেনে ছেড়ে নিব ইউনো। আমি বড় ভাই মানি না তোকে। জাঙ্কুক এমন কথা শুনে ভয় পেয়ে গেল। জাঙ্কুককে শান্ত করতে বলে উঠল, আর শান্ত হন আপনি, কি শুরু করেছেন বলুন তো? আমি এখানে কারোর কথাই মানি না, না বাবা, না আপনার, না ইউনো ভাইয়ার, আমার কথাই শেষ কথা। আরেমকের কথায় তাল মিলিয়ে বললেন, হ্যাঁ মা তুই বল। তে জোরে শ্বাস ফেলে বলতে লাগলো, আমার বিয়ে হওয়ার কথা ছিল ইউনো ভাইয়ের সাথে, কিন্তু হয়নি। এখন আমার স্বামী হলেন মিস্টার জিয়ন, আর আমি ওনাকে ভালোবাসি। আমি ইউনো ভাইয়াকে এই জন্য ধন্যবাদ দিচ্ছি, কারণ উনি না পালালে হয়তো আমি মিস্টার জিয়নকে নিজের বর হিসেবে পেতাম না। আর আল্লাহ তাআলা হয়তো ওনার সাথে আমার জুটি মিলিয়ে রেখেছিলেন। তাই এতে ইউনো ভাইয়ের দোষ নেই, ওনাকে মাফ করে দেওয়া উচিত। কিন্তু আর ওনার কখনোই হবে না। সবাই চুপ হয়ে গেল। জাঙ্কুক ইউনোর দিকে তাকিয়ে বাঁকা হাসলো। তো ইউনোর দিকে একটা এগিয়ে বলল, তো আজ হঠাৎ আপনার পাপের প্রায়শ্চিত্ত করার ইচ্ছে হলো কেন? যত হওয়ার নয়। কেন হওয়ার নয়? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? না পারেন না, বিকজ 4 বছর আগে গাইয়া বলে অপমান করে বিয়ে বাড়ি থেকে পালিয়েছেন।
তবে আজ কেন এত ভালোবাসা আসছে? রূপ দেখে বুঝি? তোর কাচ্ছিল আমার কথা শুনে ইউনোর চোখ মুখ কালো আধারে ঢেকে গেল। মুচকি হেসে বলল, আমার কথাতে আপনাকে ক্ষমা করা হচ্ছে, এখনো সময় আছে, নিজেকে শুধরে নিন, তোর থেকে ভালো মেয়ে পেয়ে যাবেন, আল্লাহ হাফেজ বলে উপরে চলে গেল। জাঙ্কুক হাসতে হাসতে বলল, অসম্ভব, তোর থেকে ভালো মেয়ে তুই জীবনেও পাবি না, এবারেও তোর থেকে জিতে গেলাম আমি বলে জাঙ্কুক ওদের পেছন পেছন চলে গেল। আর ইয়োনা মাথা নিচু করে ভাবতে লাগলো, কিছু সৌকর্মের জন্য আমি খাটে শুনে হারালাম। আল্লাহ হয়তো এভাবে মানুষকে শাস্তি দেন। আমি তো কষ্ট দিয়েছিলাম বিয়ের আসর থেকে পালিয়ে, আর আল্লাহ আমাকে শাস্তি দিলেন থেকে আমার থেকে কেড়ে নিয়ে। ঘুমে ঢুকতে থেকে চুপচাপ বিছানায় বসে থাকতে দেখলো জাঙ্কুক। মুচকি এসে এগিয়ে গিয়ে পাশে বসে পড়লো। একবার জাঙ্কুকের দিকে তাকালো, তারপর বিনা বাক্যে মুখ বেঁধে দিল জাঙ্কুকের বুকে। চোখ বন্ধ করে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাবো না জাঙ্কুক। তার মুখে এই প্রথম নিজের নাম শুনে আনন্দে বিমোহিত হয়ে উঠল জাঙ্কুকের মন। সেই প্রথম দিনের মতো বুকটা কাঁপতে লাগলো, ধরপড় করতে লাগলো। কাঁপা কাঁপা গলায় বলল, কি বললে? জাঙ্কুক অবস্থাটা বুঝতে পেরে ওর মুখের দিকে তাকিয়ে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাবো না জাঙ্কুক, আপনাকে আমি খুব ভালোবাসি। জাঙ্কুক আর কিছু না বলে থেকে নিজের বুকের সাথে আঁকড়ে ধরলো। চোখ দিয়ে গড়িয়ে পড়লো সুখের অশ্রু। কিছুক্ষণ পর জাঙ্কুক থেকে বুক থেকে তুলে জিজ্ঞেস করলো, তুমি কি আমার কথা ভয় পেয়ে গেছিলে? না, ভয় পাবো কেন? জাঙ্কুক রাগে দাঁতে দাঁত চেপে বলল, ওর সাহস কত বড়, ও আমার থেকে আদরিনকে কেড়ে নিতে চায়। জাঙ্কুক সাথে বোতাম লাগাতে লাগাতে বলল, ইউনো ভাইয়ারও কোনো দোষ নেই, শুধু শুধু রাগ করতে হবে না, মাফ করে দিন ওনাকে। আই থিঙ্ক উনি ওনার ভুলটা বুঝতে পেরেছেন। জাঙ্কুক বুঝতে বলল, এত সিউরিটি দিয়ে কিভাবে বলছো তুমি এটা? কারণ আমি আসার সময় ওনার চোখে মুখে অপরাধ করতে দেখেছি। উনি হয়তো বুঝতে পারেননি বিষয়টা, তাই পালিয়ে গিয়েছিলেন। কিন্তু তো শুনুন জাঙ্কুক, কেউ একজন অশিক্ষিত গ্রামের মেয়েকে বিয়ে করতে চাইবে না। তুমি অশিক্ষিত ছিলে না, সেটা আমি জানতাম না, এবার আপনিও না। আর মনে করে দেখুন, আপনি কি আমাকে বিয়ে করার জন্য নাচছিলেন? আপনি তো আমাকে দেখেননি। জাঙ্কুক চোখ মুখ কষতে বলল, তুমি আবার খেপাচ্ছ? দোষ করলে তো বলতেই হবে। জাঙ্কুক মুখ বন্ধ করে বলল, আচ্ছা যাও, কিছু বললাম না ইউনোকে। আমরা আমাদের মতো থাকবো আর উনি ওনার মতো। টপিক চেঞ্জ করতে জাঙ্কুক বলে উঠলো, আচ্ছা তুমি এখন সঙ্গীত সংস্থাতে যাবে? হ্যাঁ যাবো, তো স্টুডেন্ট আসবে। আচ্ছা আমি ড্রপ করে দিব, চলো। কেউ মাথা না রেডি হয়ে চলে গেল। গানের স্কুলটা এখনো খোলা হয়নি, তবে ছোট একটা সংস্থাতে কাজ করে সে। মূলত স্টুডেন্টদের গান শেখায়। এভাবে ওরও চর্চা হচ্ছে। কলেজ শেষ হলে জাঙ্কুক নিজের কেনা নতুন জায়গায় উঠে স্কুল খুলে দিবে। কেউ বেশ এক্সাইটেড এই বিষয় নিয়ে। প্রতিদিন এটাকে ঘিরে নানা স্বপ্ন তার। তাই চলতে যেতে হঠাৎ থেমে গেল। কেউ অবাক হয়ে জাঙ্কুকের দিকে তাকে জিজ্ঞেস করলো, কি হলো, থামলেন কেন? জাঙ্কুক রাগে গলায় থেকে বাইরে তাকাতে ইশারা করলো। জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো তাদের থেকে বেশ কিছুটা দূরে দাঁড়িয়ে আছে জিমিন আর তার পাশে একটা ছেলে। দুইজন এখনো গায়ে দেখেনি। জাঙ্কুক দাঁতে দাঁত চেপে বললো, এটা জিমিন না? হ্যাঁ তো, ছেলেদের সাথে কথা বলাচ্ছি বলে জাঙ্কুক গায়ে থেকে নামতে গেল। হাত ধরে ফেললো। যাবেন না মানে? লুকুসকে যাবেন না মানে যাবেন না? কিন্তু কেন? কারণ ছেলেটা খারাপ নয়, ওর সাথে জিমিনের কথা অনেকদিন ধরে, সে 4 বছর আগে থেকে। জাঙ্কুক চোখ বড় বড় করে বলল, কি? তার মানে জিমিন লুকিয়ে লুকিয়ে ওর সাথে দেখা করতে যেত? হ্যাঁ, কিন্তু ও পথ না। আপনি যেমন ভাবছেন তেমন না। কি গ্যারান্টি আছে তোমার কথাইতে? বলো তো, তুমি চিনবে এসব ছেলেদের? না জেনে এসব বলতে হয় না। ও যদি ফ্লট হতো তবে 4 বছর থাকতো না, হবে চলে যেত। কিন্তু ও থেকেছে তো। কিন্তু কোনো কিন্তু না, যা হচ্ছে হতে দিন। ছেলেটার বিষয়ে আমি খোঁজ খবর নিয়েছি, ভালোই আছে, নতুন নতুন চাকরি পেয়েছে, ভার্সিটির টিচার। জাঙ্কুক কিছু না বলে গাড়ি স্টার্ট দিল। কিছু বলতে দিল না। জাঙ্কুক হাত উঠিয়ে থামিয়ে দিয়ে বলল, আমি তোমার থেকে আর কিছু শুনতে চাইছি না, প্লিজ আমাকে সিদ্ধান্ত নিতে দাও। বাসায় এসে ধূপধাপ পা ফেলে রুমে চলে গেল জাঙ্কুক। একটা ডিএসএস ফেলে উপরে চলে গেল জাঙ্কুকের পেছন পেছন। রুমে ঢুকতে দেখতে পেল জাঙ্কুক বারান্দায় দাঁড়িয়ে আছে। এগিয়ে গিয়ে জাঙ্কুকের সামনে দাঁড়িয়ে পড়লো। জাঙ্কুক কিছু বলছে না, শুধু চুপচাপ ব্রু কুঁচকে নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। জাঙ্কুকের দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল, কি হলো, কিছু বলছেন না কেন? এমন চুপ যে? পরপর 3টা প্রশ্নের একটা জবাব দিল না জাঙ্কুক।
পরানটুকু সেই গিলে বাইরে তাকিয়ে রইল। তাদের খেতে বলল, আপনি কি জীবনের বিষয়টা নিয়ে আপসেট রাগ করেছেন? এবার জাঙ্কুকের দিকে থেকে দাঁতে দাঁত চেপে বলল, রাগার মতো বিষয় হলে রাখবো না তো কি করবো? তে মাথা নিচু করে ফেলল। ওর মনে হচ্ছে যে জাঙ্কুক হয়তো ওর কাজে রাগ করেছে, জাঙ্কুকের বোন, তাই জাঙ্কুকের এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। তোর উচিত হয়নি এমন করা। কথাটা ভেবে তোর বলে উঠল, দুঃখিত, আমি আসলে বুঝতে পারিনি যে আপনি আমার কাছে রেগে যাবেন। জাঙ্কুককে আগের মতোই থাকতে দেখে তে মাথা নিচু করে ফেলল। আস্তে করে বলল, আসলে আমার নিজ থেকে সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তাছাড়া আপনার বোনের ভালো তো আপনিই বুঝবেন, আমি তো আর বুঝবো না। মাতব্বরি করাটা উচিত হয়নি। এবার জাঙ্কুকটার দিকে অবাক হয়ে থাকালো। তে মাথা নিচু করে আছে। তা দেখে জাঙ্কুক ভাবতে লাগলো, হয়তো আমার কথা উল্টাটা বুঝেছে। বয়স বাড়লে কি হবে, এখন সে অবুঝের মতোই করছে। আমি বললাম কি আর সে বুঝলো কি? তে জাঙ্কুকের চুপ থাকা দেখে আরো বেশি কষ্ট লাগতে শুরু হলো। সে কি তবে জাঙ্কুককে বেশি রাগিয়ে দিল? তে জাঙ্কুক দিয়ে তাকে খাদো গলায় বলল, আমি আসলে বুঝতে পারিনি। জাঙ্কুক হসকসিয়ে গেল। থেকে বুকে ধরে হাসতে হাসতে বলল, এটুকুতেই কাঁদতে হয়? চিৎকাদনি কোথাকার। কান্নাটা আটকে গেলেও অপরাধ বোধটা যাচ্ছে না। মন খারাপ করে বলল, আপনি তো রাগ করলেন, আমি তো অপরাধ করেছি। করেছেই তো। তুমি কি আমাকে সবটা বলেছিলে? একা একাই সব করলে, আমাকে নিলে কি হতো? তে বুক থেকে মাথা তুলে অবাক হয়ে তাকিয়ে রইল জাঙ্কুকের দিকে। তারপর চোখ বড় বড় করে বলল, আপনাকে বললে আপনি রাগ করতেন না? জাঙ্কুক নিজের নখগুলো পরখ করতে করতে বলল, রাগার কি আছে? তুমি কি আমাকে বুড়ো ভাবো নাকি যে নিরামিষদের মতো করবো? এই বয়সে প্রেম করতেই পারে। আমি করিনি বলে কি ও করবে না? আপনি করেননি? অবাক হয়ে, না, এসব আমার ভালো লাগে না। আর প্রেম করলে তোমাকে কিভাবে পেতাম বলো তো বউ? কে হেসে ফেলল। জাঙ্কুককে দিয়ে ঝুঁকে বলল, আমি কিন্তু বুড়ো নই, ছোট্টতে আনার জন্য প্রস্তুত। তে বিস্মিত হয়ে শুধালো, ছোট্টতে? ছোট্টতে? আমাদের ছোট্টতে হবে তো। সে কিছুক্ষণের জন্য ঘুরে চলে গেল। কেমন একটা ভালো লাগার মতো হাসি চলে এলো ঠোঁটে। খুব কি খারাপ হবে যদি ওর একটা বেবি থাকে, ওকে মা বলে ডাকে? ওর খুব ইচ্ছে করছে ডাকতে শোনার। ইস, কতই না মধুর সেই ডাক। জাঙ্কুকের কথা ভাবনা চেক করলো তে। জাঙ্কুক হালকা হেসে বলল, তুমি এখনো প্রস্তুত নও? আচ্ছা বাদ দাও, আমি নিচ থেকে আসছি। তে মাথা নাড়ল। জাঙ্কুক তে মাথা হাত বুলিয়ে নিচে চলে গেল। কেউ মিষ্টি এসে আবারও বাচ্চার চিন্তা মশগুল হয়ে পড়ল। আলমারির কাপড়গুলো গুছাতে গিয়ে হঠাৎ একটা প্যাকেট পেলোতে অবাক হয়ে তাকিয়ে রইল প্যাকেটটার দিকে। অস্ফুট স্বরে মুখ থেকে বেরিয়ে এলো, শাড়ির প্যাকেট। সবাই বসে টিভি দেখছিল জাঙ্কুক। আয়ন ঘরে ঘুমিয়ে পড়েছেন। একটু অসুস্থ থাকায় ডক্টর তাকে তাড়াতাড়ি ঘুমাতে বলেছেন। আজিমিন বাসায় ফিরেছে অনেক আগে। জাঙ্কুকের সাথে দেখা করে নিজের রুম পড়তে ব্যস্ত। জাঙ্কুক ওই জিমিনের বিষয়টা নিয়ে কোনো প্রশ্ন করেনি। সে যখন বলেছে ভালো, তবে ভালোই, কথাগুলো ভাবছিল আর টিভির চ্যানেল ঘোরাচ্ছিল জাঙ্কুক। রাত তখন 10টা। হঠাৎ কেউ জাঙ্কুকের পাশে এসে বসলো। জাঙ্কুক ভাবলো এটাতেই হয়তো, তাই চ্যানেল দিকে চোখ রেখে বলল, তে মাথা ব্যথা করছে। কথাটা বলে চুপ করে বসে রইল জাঙ্কুক। এখন হয়তো তে বলবে, তাহলে টিভি দেখছেন কেন? মাথা ব্যথা বাড়াতে ঘুমাবেন চলুন। নয়তো মাথা হাত বুলিয়ে দিয়ে বলবে, রাত জাগলে তো মাথা ব্যথা করবেই, ঘুমাবেন চলুন। কিন্তু এমন কোনো জবাবই এলো না। অবাক হলো জাঙ্কুক। টিভি থেকে চোখ সরিয়ে পাশে থাকাতে ইয়েলোকে দেখতে পেল। চোখ মুখ শক্ত হয়ে গেল তার। একটু দূরে সরে বসে বলল, তুই এখানে? ইয়েলো আস্তে করে বলল, কেন, বসতে পারি না? জাঙ্কুক কিছু বলল না। টিভি অফ করে উঠে যেতে নিলেই ইয়েলো হাতটা ধরে ফেললো। অজয় গলায় বলল, তোর সাথে আমার কিছু কথা আছে, আর শোনার ইচ্ছে বা সময় কোনোটাই নেই। তুই আমার ছোট ভাই জাঙ্কুক, আমাকে একটু হলেও সম্মান করিস, সেটা আমি জানি। এই সম্মানের দোহাই লাগে, একটু শোন। জাঙ্কুক দাঁড়িয়ে পড়লো। অন্যদিকে তাকিয়ে বিরক্ত নিয়ে বলল, বলো কি বলবি? অন্যদিকে শেষ করে বলতে শুরু করলো, আসলে তুই তো জানিস যে আমি গ্রাম পছন্দ করতাম না, আর পুরোনো জিনিস আমার অ্যালার্জি বলতে পারিস। আমি আনস্মার্ট জিনিস কখনোই পছন্দ করি না। এইসব বন্ধুদের মাঝে থেকে হয়ে গেছিল। ওরাই বলতো আমার স্মার্ট হ, আনস্মার্ট জিনিসগুলোকে বাইরে ছুড়ে মার। তো এইসব মেনে আমি কেমন যেন হয়ে গেছিলাম, বকে গেছিলাম। তাই একজন গ্রামের মেয়ের সাথে বিয়েটা মেনে নিতে পারছিলাম না। তবু আমার বাবার উপর ভরসা ছিল, তা আমি বিয়েতে রাজি হই। কিন্তু হঠাৎ আমার এক বন্ধু আমাকে কল করে পালানোর বুদ্ধি দেয়।
আর আরো অনেক কথা বলতে থাকে যে আমি এই মেয়েকে বিয়ে করলে ক্লাবে ডিস্কে যেতে পারবো না, সবাই আমার মজা নেবে, এভাবে কথা চলে ফাঁসিয়ে নেয়। তা আমি ওই দিন পালিয়ে গেছিলাম, নয়তো যেতাম না ভাই। জাঙ্কুক ইওনের দিকে একবার তাকিয়ে বলল, এই জন্যই দেখে শুনে বন্ধু বানানো হয়। ও যদি তোর ভালো চাইতো তবে তোকে বাবার কথা মানতে বলতো, কিন্তু না, ও তোকে পালাতে বললো। হ্যাঁ সেটাই, পরে ওর কথা মতো লন্ডনে গিয়ে ওকে আর পাইনি আমি। হাতে যা টাকা ছিল তাই দিয়ে একটা বাড়িতে ভাড়া থাকতাম। ওখানে ক্লাবে একটা মেয়ের সাথে পরিচয় হয়, আর ও আমাকে পছন্দ করতে লাগে। ও বাংলাদেশে ছিল এবং ও আমাকে বিয়ে করার প্রস্তাব দেয়। আমিও রাজি হয়ে যাই, কারণ আমার কাছে তখন টাকা পয়সা ছিল না। ও আমাকে সাহায্য করতে পারতো, তাই আমিও রাজি হয়ে যাই। আর ওর সাথে এতদিন লিপ্ত ছিলাম। আজ ওকে এটা বলে এসেছি যে আমি বাসা থেকে পারমিশন নিতে আসছি ওকে বিয়ে করার জন্য। দেখো ওর মনটা একটু গললো, নরম গলায় বললো, তো আমার কাছে কি চাস? কিছু না, শুধু ক্ষমা চাইবো, আমাকে ক্ষমা করে দে ভাই। আমি তোর রূপ দেখে ওকে আবারও পাওয়ার মতো কথাটা বলে ফেলেছি। আমার উচিত হয়নি, কারণ ও আমার ছোট ভাইয়ের বোন। তোর কাছেও ক্ষমা চাইবো আমি আগামীকাল। আচ্ছা ঠিক আছে। মনে এবার কি দিয়ে দিল। জাঙ্কুকের হাত ধরে বলতে লাগলো, আমি খুব সরি রে ভাই, তোকে খুব কষ্ট দিয়েছি। তুই কেউ কতগুলো কথা শোনালাম বাগানে ওর রূপ নিয়ে, আসলে তুই এত সুন্দর একজনকে পেয়ে গেলি আর আমি পেয়েও হারালাম, বিষয়টা মানতে পারছিলাম না। ছোটবেলা থেকে সব এত সহজে পেয়ে পেয়ে আমি বকাটে হয়ে গেছি, তো আমাকে মাফ করে দে। জাঙ্কুকের চোখে পানি চলে এলো। মানছি ইয়েরও ভুল করেছে, কিন্তু ওর ভুলের জন্য মাফ হতে চেয়েছে। আর ইয়েনের চোখে স্পষ্ট অপরাধ বোধ দেখতে পাচ্ছি জাঙ্কুক। জাঙ্কুক ইয়েনকে জড়িয়ে ধরে বলল, আমি সরি ভাই, তোকে অনেক কথা শুনিয়েছি, আমাকে মাফ করে দে। আর তোর জন্যই তো আমি টেকে পেলাম, তুই না পারলে কি পেতাম বলতো? তার জন্য তোকে ধন্যবাদ। ইয়েন মুস্কি হাসলো, জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, সবসময় সুখে থাক। জাঙ্কুক মুস্কি হেসে বলল, এখন থেকে আমি সব একসাথে থাকবো ভাই। না। কেন? অবাক হয়ে, কারণ আমি পরশু লন্ডনে ব্যাক করছি। কিন্তু কেন? কারণ এখানে এসে আমি উপলব্ধি করেছি যে আমি নিজেকে ভালোবেসে ফেলেছি। 3 বছর একসাথে ছিলাম তবে জানে, তাই ওকে বিয়ে করবো আগামীকাল। বাবা তো ক্ষমা চেয়ে পারমিশনটা নিব। জাঙ্কুক হালকা এসে সাড়া দিল, তারপর বললো, আমি ম্যান্সির সাথে কথা বলবো, ওকে বাংলাদেশে আনার ব্যবস্থা করবো। দরজা খুলে রুমে প্রবেশ করতে একটা মিষ্টি গন্ধ এসে লাগলো জাঙ্কুকের নাকে। চোখ বন্ধ করে গন্ধটা নিল জাঙ্কুক, তারপর আস্তে আস্তে চোখ খুলতে দেখতে পেল ছায়াবেলা মোমবাতি দিয়ে সাজানো আর অন্ধকার। জাঙ্কুক কিছুটা অবাক হলো, লোডশেডিং তো হয়নি, কেউ সাজানো এমন করে। অবশ্যই সুন্দর হয়েছে, কিন্তু সাজানোটা কে? এত ভাবনার মাঝে হঠাৎ একটা ভাবনা এলেছে, তুই কোথায়? কথাটা ভেবে জাঙ্কুক ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। তারপর এক পা করে নিয়ে গেল ওয়াশরুমের দিকে। ওখানে অনেক সারাগল খুঁজে না পেয়ে বারান্দায় চলে গেল জাঙ্কুক। সাথে সাথে একটা ধাক্কা চলে যেন বুকের ভেতর থাকে আমার যেন পড়ে উঠলো, অস্ফুট স্বরে বলে উঠলো, ইস, এই মেয়েটা দেখছি আমাকে বাঁচতে দিবে না। তো অন্ধকার বারান্দার ধরনের বসে আছে, সামনে থাকা দুপাশে 2টি টেবিলে মোমবাতি জ্বালানো, আর তোর হাতে রয়েছে একটা মোমবাতি, যা দিয়েছে লাট মোমবাতিগুলোকে জ্বালাচ্ছে। জাঙ্কুকে আসার সংকেত পেয়ে মুচকি এসে মোমবাতির দিকে তাকিয়ে বলল, আসুন না জাঙ্কুক। জাঙ্কুক কেঁপে উঠলো, তোর দিকে এগোতে এগোতে বলল, এসব কি? তোর লাজুক হাসলো, কিছু বললো না। জাঙ্কুক তোর সামনে হাঁটু করে বসে বলল, মোমবাতির আলোতে তোর মুখটা উজ্জ্বল হয়ে গেল। জাঙ্কুক ঢোক গেল, এরূপ সে সামলাবে কিভাবে। তো লাস্ট মোমবাতিটা জ্বালিয়ে শেষ করে বলল, সারপ্রাইজ দিলাম, কেমন লাগলো? জাঙ্কুক অবাক হয়ে তোর দিকে তাকিয়ে রইল, তে মোমবাতিটা রেখে দিল। জাঙ্কুকের দিকে তাকিয়ে মিষ্টি হাসলো, বুকে এসে লাগলো যেন জাঙ্কুকের। হ্যাঁ হেসেই বলল, শাড়িটা আমার পছন্দ হয়েছে। জাঙ্কুক এবার শাড়িটা দিয়ে তাকালো। এটা তো সেই শাড়িটা যেটা তোর জন্য কিনে এনেছিল জাঙ্কুক, তাও 3 বছর আগে রেখে দিয়েছিল যেন তোকে গিফট দিতে পারে, কিন্তু সুযোগের অভাবে দেওয়া হয়নি। আজ এই শাড়িটাতে পরবে তা ভাবতেও পারেনি জাঙ্কুক। এই হালকা মিষ্টি রঙের শাড়ি আঁচলটা নাড়িয়ে দেখিয়ে বলল, কালারটা অনেক সুন্দর, কিন্তু একটু পাতলা। বলে জোর পর্ব হাসলো তে। জাঙ্কুক হেসে বলল, তোর দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলল, তোমার থেকে সুন্দর না। লজ্জায় গাল লাল টুকটুকে হয়ে গেল তেল, দাঁত বের করে হেসে বলল, শাড়িটা আমার থেকেও সুন্দর। হঠাৎ পড়লে যে আলমারি গুছাতে গিয়ে শাড়িটা পেলাম, আমার খুব ভালো লাগলো। উপরে আমার নামটা লেখা ছিল, তাই ভাবলাম আমার জন্য এনেছেন।
এই জন্যই পরে নিলাম। তাহলে ঘর সাজালে যে আমার অবস্থা এটা এত বুঝতে কবে হলো? আরে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আপনি আমাকে শাড়িটা দিলেন যে, তাই আমি আপনাকে সারপ্রাইজ দিলাম। কেমন লাগলো? জাঙ্কুকের গালে হাত রেখে বলল, খুব ভালো লেগেছে বউ। তুমি আমার জন্য যতটুকুই করেছো আলহামদুলিল্লাহ। আমার কাছে তুমি আছো এটাই অনেক, আর কিছু লাগে না আমার। তাই বেশ খুশি হলো। জাঙ্কুক হাত ধরে উঠে দাঁড়ালো। ঠিক তখনই বারান্দা থেকে বৃষ্টির ফোঁটা উড়ে আসতে লাগলো। পেয়ার জাঙ্কুকের চোখে মুখে বাতাসেতে খোপা করা চুলগুলো খুলে গেল। জাঙ্কুকের মুখে উড়ে আসতে লাগলো চুলগুলো, ছুঁয়ে দিতে লাগলো জাঙ্কুকের মুখটাকে। জাঙ্কুকে গিয়ে চুলে নাক ডুবে গন্ধ নিতে লাগলো। কেঁপে উঠলো তে, চোখ বন্ধ করে চললো। জাঙ্কুক গান নিতে নিতে বললো, তুমি কি জানো কতদিনের লোভ আমার তোমার এই লোকেশন? তুই কিছু বলছে না। জাঙ্কুকের নাক চুল ভিট করে তোর কোমল ধারে গিয়ে ঠেকলো, শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো। তে দু হাতে দু পাশে সাথে আঁকড়ে ধরলো। জাঙ্কুক তের ঘাড়ে নাক ঠেকিয়ে বলল, তুমি যখন গোসল ছেড়ে চুলগুলো এক পাশে নিয়ে ছাড়তে থাকো, তখন অদ্ভুত এক স্নিগ্ধতা কাজ করে তোমার মাঝে। তোমার চুলে লুকানো গানটা বেরিয়ে আসে, সাদা ঘাসে স্পষ্ট হয়। মনে হয় নিজেকে সেখানে সঁপে দেয়, হারিয়ে যায় তোমার মায়া। তো চুপচাপ জাঙ্কুকের কথাগুলো শুনছে। জাঙ্কুক এবার একটা হাত নিয়ে তের ওদের স্পর্শ করলো। এই শাড়িটা একটু চেপে ধরলো। জাঙ্কুক ঘোলায় গলায় বলল, আমাকে ভয়ে পাগল না করলে হতো না? জাঙ্কুক কিছু না বলে থেকে নিজেকে ঘোরালো। তোর গোল গোল চোখ করে জাঙ্কুকের দিকে তাকিয়ে রইল। জাঙ্কুককে চুলে সামনে আনলো, হাত বুলিয়ে অসহায় গলায় বলল, তোমার চুলগুলো কি আজও আটকে রাখবে? দেখো না আমার কাছে আসতে চাইছে। তো অবাক হয়ে গেল, নিজে অজান্তে বলল, না না রাখবো না। জাঙ্কুক হেসে তোর চুলগুলোতে হাত বুলাতে লাগলো, চুলের পেছনে হাত নিয়ে ঘাড়ে রাখলো। তোর ঠোঁট জোড়া উঁচু করে গভীর চুম্বন করলো। চোখ আপনাকে বন্ধ হয়ে গেল তোর নতুন এক অনুভূতি। জাঙ্কুক পরপর তিনটি চুমুক খেয়ে তোর অধর জোড়া আঁকড়ে ধরলো। কিছুক্ষণ পর তোর অধর জোড়া ছেড়ে দিল জাঙ্কুক। কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে ফেললো। জোরে 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 শ্বাস নিচ্ছে। জাঙ্কুক চোখ বন্ধ করে বলল, তুমি কি জানো কতদিনের লোভ আমার তোমার ওই ঠোঁট জোড়ায়? কতটা লোভ লাগে এটাকে দেখলে। বিশেষ করে যখন তুমি ভক ভক করো, তখন মনে হয় কামড়ে কুমড়ে খেয়ে ফেলি। লজ্জায় গাল লাল হতে শুরু করলো। তোর কান গরম হয়ে যাচ্ছে। জাঙ্কুক তেলবেলা হাত দিয়ে বলল, আর এই লাল লাল নরম গালগুলো মনে হয় টানতে থাকি। বলে তোর গাল টান দিল জাঙ্কুক। তোর লজ্জায় মাথা নামিয়ে ফেললো। জাঙ্কুক মুচকি হেসে বলল, যখন লজ্জা পাও তখন এই গালগুলো আরো লাল টুকটুকে হয়ে যায়, তখন মঞ্চে খেয়ে ফেলি। তোর দু হাত দিয়ে মুখ ঢেকে ফেললো। নিঃশব্দ হাসলো জাঙ্কুক। তারপর বলল, হাতটা সরাও তো, দেখি আমার লাল টুকটুকে আদা জিনিসে কেমন লাগছে। তুই হাতের পেছন থেকে না বোধক মাথা না এলো। জাঙ্কুক বাঁকা হেসে নিজে থেকে তোর হাতটা সরিয়ে দিল। তোর চোখ বন্ধ করে আছে। জাঙ্কুক নিচে হাঁটু গেড়ে বসে পড়লো। তোর হাত ধরে বলল, যতদিন তুমি আমার জীবনে আছো, বেঁচে থাকার অন্য কোনো কারণের দরকার নেই আমার। তুমি আমার জীবন, ভালোবাসা, আমার নিয়তি। আমি তোমার উজ্জ্বল সূর্য হতে চাই, আর তুমি আমার ঝকঝকে তারা। তোমার আকাশের চাঁদও আমি হতে চাই। তোমার প্রত্যেকটি শ্বাস প্রশ্বাসে নিজেকে অনুভব করতে চাই আমি। তুমি অপরূপ সুন্দরী, তুলনাহীন ভালো মন তোমার। আমি রূপের প্রেমে পড়তেই পারতাম, তোমার রূপ প্রেমে পড়ার মতোই। তবে আমি প্রেম করেছি তোমার মনের শুদ্ধতা আমাকে আস্তে পিষ্টে বেঁধে চলেছে কেবল। তোমার প্রেমের শুদ্ধ অনলে ফুটতে চাই সারাটি জীবন। সুযোগ দিয়ে মনের ঘরে বাসিন্দা হতে মন সুন্দরী। ভালোবাসা বলতে আমি জানি এক ধরনের আকর্ষণ, যাকে সে নিজের সুখে দুঃখে কাছে রাখতে চায়। আমি যখন এমন কাউকে ভাবি, শুধু তোমার ছবি ভেসে উঠে হৃদয়ের গভীর রাতে রোজ ঘুম ভেঙে যায়। তোমার মুখটা ভেসে উঠে চোখের আঙিনায়, মন জুড়ে এসে বসে তুমি অপরূপা সুন্দরী দেবী হয়ে। এক একটা দিন চাই আমি তোমার দিকে পতিত হই একটু একটু করে। তোমার মাঝে হারিয়ে ফেলেছি নিজেকে শূন্য করে দিয়ে কিনছি তোমার স্বপ্ন। প্রতিদিন মাঝরাতে আমার বুকে থাকা তোমার মুখটা দেখি। দেখতে দেখতে রাত পার হয়ে যায়। জিজ্ঞেস করেছিল না কেন সকালে তাড়াতাড়ি উঠতে পারি না? তার কারণ আদরের নেই। তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম বউসাদে, সেই বাচ্চা বাচ্চা মুখ, বাচ্চা বাচ্চা কথা, তোমার ভীতু চোখ, তোমার অভিমান, সেদিনই জেনেছিলাম তুমি আমার। সময়ের বোবা টানের লম্বা পথ পেরিয়ে আজ এসে দাঁড়িয়েছি তোমার সামনে। আজ আমার সমস্তটা জুড়েই তোমার বসবাস।
ভালোবেসে গ্রহণ করো এই অধমকে। তোমার জন্য এই দিওয়ানা রয়ে যাবে এই দিলা জীবন। বলো আদরিনী, আজ তোমার মাঝে হাজির অধিকার কি দিবে আমাকে? বলো আমার আদরিনী, বলো। চোখ থেকে দুপাটা পানি গড়িয়ে পড়লো। মুচকি এসে সাই দিল জাঙ্কুকের কথায়। হাতে হাত রেখে বলল, ভালোবাসার সঙ্গে আমার জানা নেই। যদি কাউকে দেখার জন্য বারবার মন আনচান করার নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি শয়নে স্বপ্নে তাকে নিয়ে হৃদয় মাঝে ছবি আঁকানোর নাম ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি। যদি অনুমতি দিন, সারা জীবন ভালোবাসতে চাই। এই পৃথিবীতে কেউ অসুন্দর নয়, সৌন্দর্য মানুষের চোখে লুকিয়ে থাকে। আর যখন কারো চোখে আপনি সুন্দর হবেন, তখন আপনিও বুঝবেন যে আপনিও সুন্দর। রাজার যেমন রাজ্য আছে, আমার আছেন আপনি। আপনি সাথে থাকলে নিজেকে সেফ মনে হয়। অন্য কারো বুকে নিজেকে এত সেফ লাগে না যতটা আপনার বুকে লাগে। আপনার বুকে শুয়ে এক অজানা প্রশান্তি পাই আমি। আপনাকে ছাড়া থাকা আমার পক্ষে অসম্ভব। প্লিজ সবসময় আমার সাথে থাকবেন, ভালোবাসবেন। বলেই জাঙ্কুকের বুকে ঝাঁপিয়ে পড়লতে জাঙ্কুক তার উত্তর পেয়ে গেছে। মুচকি এসে থেকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল সে। কিছু না বলে জাঙ্কুকের স্পর্শগুলো অনুভব করছে, জাঙ্কুকের ডাকে সাড়া দিচ্ছে। জাঙ্কুক কাতর ছেড়ে বুকে মুখ বুঝতে কেঁপে উঠলতে চোখ খিচে বন্ধ করে নিল। জাঙ্কুক আস্তে আস্তে বুক থেকে সরে গলায় মুখ ডুবিয়ে দিল। ধীরে ধীরে ভালোবাসার মাথাতে লাগলো থেকে তার আদরিনীকে। ভালোবাসার মাটি হারিয়ে যেতে লাগলো সুখের সীমানায়। আজ 3 বছর তপস্যার ফল পাচ্ছে জাঙ্কুক। তার থেকে নিজেই করে পাচ্ছে। কেউ নিজে ভালোবাসার কাছে নিজেকে সঁপে দিচ্ছে। দুজনে হারিয়ে যাচ্ছে ভালোবাসা অসীম সাগরে।